নমস্কার বন্ধুরা, আজ আপনাদের শোনাব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে চরিত্রহীন। সতীশ স্থির করিল সে ডাক্তারি পড়া ছাড়িবে না। তাই পরদিন সন্ধ্যার সময় কাহাকেও কিছু না বলিয়া বেহারিকে সঙ্গে করিয়া তাহার সাবেক বাসায় আসিয়া উপস্থিত হইল। বাড়িটা তখনও খালি পড়িয়াছিল। বাড়িওয়ালাকে ধরিয়া 6 মাসের বন্দোবস্ত করিল এবং নিকটবর্তী হিন্দু আশ্রমে গিয়া সন্ধান করিয়া এক পাচক নিযুক্ত করিয়া খুশি হইয়া বাহির হইয়া পড়িল। বেহারিকে বলিল, আমরা কালই চলে আসব, কি বলিস বেহারি? বেহারি সম্মতি জানাইল। পথে চলিতে চলিতে সতীশ বলিল, কাজটা ভালো হয় না বেহারি। যাই হোক, সে আমার ঢের করেছে। তাছাড়া একরকম ধরতে গেলে আমার জন্যে তার ও বাসার কাজটা গেল। একবার খবর দেওয়া উচিত। বেহারি বুঝিল কাহার কথা হইতেছে, চুপ করিয়া রহিল। সতীশ বলিতে লাগিল, যে কেউ হোক না কেন, পথের ভিখিরি হলেও দুঃখে পড়লে দেখা চাই, না হলে মানুষ জন্মই বৃথা। কিন্তু আমি তাদের বাড়িতে ঢুকব না, গলির মধ্যেও না, মোড়ের উপর দাঁড়িয়ে থাকব। তুই একটিবার গিয়ে জেনে আসবি কষ্টে পড়েছে কিনা। কষ্টে তো নিশ্চয়ই পড়েছে, সে আমি বেশ দেখতে পাচ্ছি। তাই কোনো রকমে কিছু দিয়ে আসা। বেহারি নিঃশব্দে পিছনে চলিতে লাগিল। সতীশ বলিল, কিন্তু আমাকে সেসব কথা বলবে না, অথচ তোর কাছে কিছুই লুকোবে না, বুঝলে না বেহারি? বেহারি তথাপি কথা কহিল না। সাবিত্রীদের গলির মোড়ে আসিয়া সতীশ দাঁড়াইল। বলিল, বেশি দেরি করিস নে যেন। বেহারি গলির মধ্যে প্রবেশ করিল। সতীশ কাছাকাছি পায়চারি করিয়া বেড়াইতে লাগিল। দূরে যাইতে সাহস করিল না। পাছে নির্বোধ বেহারি তাহাকে দেখিতে না পাইয়া আর কোথাও যাই। মিনিট 10 পরেই বেহারি ফিরিয়া আসিয়া বলিল, নেই। সতীশ উৎসুক হইয়া প্রশ্ন করিল, কখন ফিরে আসবে? বেহারি কহিল, সে আর আসবে না, 2 মাস হতে চলল, একদিনও আসে না। সতীশ গ্যাস পোস্টে হেলান দিয়া দাঁড়াইয়া ভীষণ কণ্ঠে বলিল, মিথ্যা কথা, তোকে ঠকিয়েছে। বেহারিও দৃঢ়ভাবে মাথা নাড়িয়া বলিল, কেউ ঠকায়নি, সত্যিই সে আর আসে না, সত্যিই সে বাড়ি চলে গেছে। তার ঘরের জিনিস পড়ে আছে। সে আর এমন কি জিনিস বাবু যে তার জন্য মায়া হবে? সতীশ রাগিয়া বলিল, এমনই বা সে কি বড় লোক যে হবে না? তুই নিতান্ত বোকা, তুই বুঝে চলে এলি সে আর আসে না। এ কি হতে পারে বেহারি? একটা লোক নিরুদ্দেশ হয়ে গেল আর কেউ তার খবর নিলে না। আমি পুলিশে জানাবো। বেহারি মৌন নতমুখে দাঁড়াইয়া রহিল। সতীশ বলিল, মোক্ষদা কি বলে সে জানে না? আমি বিশ্বাস করি না, সে নিশ্চয়ই জানে। আমি যাচ্ছি তার কাছে। বেহারি ব্যস্ত হইয়া উঠিল, আপনি যাবেন না বাবু? কেন যাব না? কেন তারা লুকোচ্ছে? আমি খাওকে খেয়ে ফেলতে এসেছি যে আমার কাছে লুকোচুরি? আমি বলছি তোকে, যেমন করে পারি আমি জানবো সে কোথায় আছে। বেহারি ভীত হইয়া কহিল, তার মাসির দোষ নেই বাবু। সাবিত্রী নিজের ইচ্ছায় বাড়ি ছেড়ে গেছে, ঝগড়া করে গেছে, কাউকে জানিয়ে যায়নি। সতীশ ধমকাইয়া উঠিল, তবু বলবি জানিয়ে যায়নি? জানিয়ে গেছে, নিশ্চয়ই গেছে। বেহারি মাথা নাড়িয়ে বলিল, না, কিন্তু সে শহরেই আছে। কোন ঠিকানায় আছে? গাদার মতো হা করে থাকিস নে বেহারি, কি হয়েছে বল? বেহারি ক্ষণকাল স্থির তাকিয়ে কি ভাবিয়া লইয়া বলিল, আপনি দুঃখ পাবেন তাই, না হলে সব কথা সবাই জানে, আমিও জানি। সতীশ অধীর হইয়া উঠিল, কি জানিস তাই বল না। বেহারি আবার চুপ করিয়া রহিল। সতীশ প্রায় চিৎকার করিয়া বলিয়া উঠিল, তোর পায়ে পড়ি হারামজাদা, শিগগির বল। বেহারি তৎক্ষণাৎ ভূমিষ্ঠ প্রণাম করিয়া জুথার ধুলা মাথায় লইয়া কাঁদো কাঁদো হইয়া বলিল, বাবু আমাকে নরকে ডুবালেন, একটু আড়ালে চলুন বলছি। বলিয়া অন্ধকার গলিটার ভিতরে ঢুকিয়া এক পাশে দাঁড়াইল। সতীশ সামনে দাঁড়াইয়া বলিল, কি? বেহারি ঢোক গিলিয়া বলিল, সাবিত্রীর মাসি মনে করেছে সে আপনার কাছে আছে, কিন্তু আমি জানি তা নয়। সতীশ অস্থির হইয়া বলিল, তুই খুব পণ্ডিত, সে আমিও জানি, তারপরে কি বল। সবুর করুন বাবু, বলছি। বলিয়া বেহারি আরেকবার বেশ করিয়া ঢোক গিলিয়া বলিল, আমার খুব আশা হচ্ছে। কি আশা হচ্ছে? বেহারি মরিয়া হইয়া বলিয়া ফেলিল, সেই ওইখানেই গেছে, ওই বিপিন বাবুর কাছেই। কোন বাবু? আমাদের বিপিন?
হ্যাঁ বাবু, তিনি। হ্যাঁ হ্যাঁ, ওখানেই বসবেন না, চান করতে হবে, রাজ্যের লোক যে ওখানে। সতীশ সে কথা কানেও তুলিল না। ওদারের দেওয়ালে পিঠ দিয়া সোজা হইয়া বসিয়া শুষ্ক ভাঙা গলায় জিজ্ঞাসা করিল, তবে তার মাসি কেন মনে করলে সে আমার কাছে আছে? বেহারি কহিল, সাবিত্রী যেদিন বিপিনবাবুকে অপমান করে বিদেয় করে দেয়, সেদিন স্পষ্ট করে বলে সে সতীশবাবু ছাড়া আর কারো কাছে যাবে না। বাড়ির লোক আড়ালে দাঁড়িয়ে তাদের ঝগড়া শুনেছিল। সতীশ উঠিয়া দাঁড়াইল, জোর করিয়া নিজেকে কতকটা প্রকৃতিস্থ করিয়া প্রশ্ন করিল, তবে তুই কেমন করে জানলি সে বিপিনবাবুর কাছেই গেছে? বেহারি মৌন হইয়া রহিল। সতীশ বলিল, বল। বেহারি আরেকবার ইতস্তত করিল। সাবিত্রীর কাছে সেই যে বলিবে না বলিয়া অহংকার করিয়া আসিয়াছিল তাহা মনে করিল। শেষে আরেকবার ডোক গিলিয়া কহিল, আমি নিজের চোখে দেখে গেছি। সতীশ চুপ করিয়া শুনিতে লাগিল। বেহারি বলিল, আমরা যেদিন বাসা বদল করি তার পরদিন দুপুরবেলায় আমি আসি। তখন বিপিনবাবু সাবিত্রীর বিছানায় ঘুমোচ্ছিলেন। সতীশ ভয়ানক ধমক দিয়ে উঠিল, মিথ্যে কথা। বেহারি চমকাইয়া উঠিয়া বলিল, না বাবু, সত্যি কথাই বলছি। সতীশ তাহার মুখের দিকে তীব্র দৃষ্টি করিয়া মুহূর্তকাল চুপ করিয়া থাকিয়া প্রশ্ন করিল, সাবিত্রী নিজে কোথায় ছিল? সাবিত্রী সেই ঘরেই ছিল। বাইরে এসে আমাকে মাদুর পেতে বসালে। জিজ্ঞাসা করতে লাগলো, বাবুরা রাগ করেছেন কিনা, আমরা বাসা বদলালুম কেন, এইসব। তারপরে আমি রেগে চলে এলুম। সেই দিন থেকেই সে বাবুর সঙ্গে চলে গেছে। এতদিন বলিসনি কেন? বেহারি চুপ করিয়া রহিল। সতীশ জিজ্ঞাসা করিল, তুই নিজের চোখে দেখেছিস না শুনেছিস? না বাবু, আমার স্বচক্ষে দেখা, একেবারে নিরীক্ষণ করে দেখা। আমার পা চুইয়ে দিব্যি কর, তোর চোখে দেখা। বামুনের পায়ে হাত দিচ্ছিস, মনে থাকে যেন। বেহারি তৎক্ষণাৎ নত হইয়া সতীশের পায়ে হাত দিয়া বলিল, সে কথা আমার দিবা রাত্রই মনে থাকে বাবু, আমার স্বচক্ষে দেখা। সতীশ আবার এক মুহূর্ত চুপ করিয়া থাকিয়া কহিল, আচ্ছা বাসায় যা, উপেন্দাকে বলিস আজ রাত্রে আমি ভবানীপুরে যাব, ফিরব না। বেহারি বিশ্বাস করিল না, কাঁদিয়া ফেলিল। সতীশ বিস্মিত হইয়া বলিল, ও কিরে, কাঁদিস কেন? বেহারি চোখ মুচিতে মুচিতে বলিল, বাবু, আমি আপনার ছেলের মতো, আমাকে লুকুবেন না, আমিও সঙ্গে যাব। সতীশ জিজ্ঞাসা করিল, কেন? বেহারি বলিল, বুড়ো হয়েছি সত্যি, কিন্তু যাতে গোয়ালা। এক গাছা হাতে পেলে এখনো 5-6 জনের মোয়ারা রাখতে পারি। আমরা দাঙ্গা করতেও জানি, দরকার হলে মরতেও জানি। সতীশ শান্তভাবে বলিল, আমি কে দাঙ্গা করতে যাচ্ছি? আহাম্মক কোথাকার, বলিয়াই চলিয়া গেল। বেহারি এবার বোধহয় বুঝিল কথাটা মিথ্যা নয়। তখন চোখটা মুছিয়া ফেলিয়া সেও প্রস্থান করিল। সতীশ ময়দানের দিকে দ্রুতপদে চলিয়াছিল। কোথায় যাইবে স্থির করে নাই, কিন্তু কোথাও তাহাকে যেন শীঘ্র যাইতেই হইবে। তাহার প্রধান কারণ সে নিঃসংশয়ে অনুভব করিতেছিল, এক মুহূর্তেই তাহার মুখের চেহারায় এমন একটা বিশ্রী পরিবর্তন ঘটিয়াছে যাহা লইয়া কাহারও সম্মুখে দাঁড়ানো চলে না। ময়দানের একটা নিবৃত অংশে গাছতলায় বেঞ্চ পাতা ছিল। সতীশ তাহার উপরে গিয়া বসিল এবং নির্জন দেখিয়া স্বস্তি বোধ করিল। অন্ধকার বৃক্ষতলে বসিয়া প্রথমে তাহার মুখ দিয়া বাহির হইল, কি করা যায়? প্রশ্নটা কিছুক্ষণ ধরিয়া তাহার দুই কানের মধ্যে অর্থহীন প্রলাপের মতো ঘুরিতে লাগিল। শেষে উত্তর পাইল, কিছুই করা যায় না। প্রশ্ন করিল, সাবিত্রী এমন কাজ করিল কেন? উত্তর পাইল, এমন কিছুই করে নাই যাহাতে নূতন করিয়া তাহাকে দোষ দেওয়া যায়। প্রশ্ন করিল, এত বড় অবিশ্বাসের কাজ করিল কি জন্য? উত্তর পাইল, কোন বিশ্বাস তোমাকে সে দিয়াছিল তাই আগে বলো। সতীশ কিছুই বলিতে পারিল না। বস্তুত সে তো কোনো মিথ্যা আশাই দেয় নাই, একদিনের জন্য ছলনা করে নাই, বরং পুনঃ পুনঃ সতর্ক করিয়াছে, শুভ কামনা করিয়াছে, ভগিনীর অধিক স্নেহ যত্ন করিয়াছে। সেই রাত্রির কথা সে স্মরণ করিল। সেদিন নিষ্ঠুর হইয়া তাহাকে ঘর হইতে বাহির করিয়া দিয়া রক্ষা করিয়াছিল। কে এমন করিতে পারিত? কে নিজের বুকে শেল পাতিয়া লইয়া তাহাকে অক্ষত রাখিত? সতীশের চোখের পাতা ভিজিয়া উঠিল, কিন্তু এই সংশয় তাহার কিছুতেই ঘুচিতে চাহিল না যে এই প্রশ্নোত্তর মালার কোথায় যেন একটা
ভুল থাকিয়া যাইতেছে। সে আবার প্রশ্ন করিল, কিন্তু তাকে যে ভালোবাসিয়াছি। উত্তর পাইল, কেন বাসিলে? কেন জানিয়া বুঝিয়া পঙ্কের মধ্যে নামিলে? প্রশ্ন করিল, তা জানিনি, পদ্ম তুলিতে গেলেও তো পাঁক লাগে। উত্তর পাইল, ওটা পুরাতন উপমা, কাজে লাগে না। মানুষ ঘরে আসিবার সময় পাক ধুইয়া পদ্ম লইয়া আসে। তোমার পদ্মই বা কি, আর এ পাক কোথায় ধুইয়াই বা ঘরে আসিতে? প্রশ্ন করিল, না হয় নাই ঘরে আসিতাম। উত্তর পাইল, ছি, একথা মুখেও আনিও না। তাহার পরে কিছুক্ষণ পর্যন্ত সে স্তব্ধ হইয়া নক্ষত্র খচিত কালো আকাশের পানে চাহিয়া হঠাৎ বলিয়া উঠিল, আমি তো তার আশা ছাড়িয়েই ছিলাম, তাহাকে পাইতেও চাহি না, কিন্তু আমাকে সে এমন করিয়া অপমান করিল কেন? একবার জিজ্ঞাসা করিল না কেন, কি দুঃখে সে একাজ করিতে গেল? টাকার লোভে করিয়াছে, এ কথা যে কোনো মতেই ভাবিতে পারি না। বিপিনের মতো অনাচারী মদ্যপকে সে মনে মনে ভালোবাসিয়াছিল, একথা বিশ্বাস করিব কি করিয়া? তবে কেন? গঙ্গার শীতল বাতাসে তাহার শীত করিতে লাগিল। সে র্যাপারটা আগাগোড়া মুড়িয়া দিয়া চোখ বুজিয়া বেঞ্চের উপর শুইয়া পড়িতেই সাবিত্রীর মুখ উজ্জ্বল হইয়া ফুটিয়া উঠিল। পতিতার কোনো কালিমায় তো সে মুখে নাই। গর্বে দীপ্ত, বুদ্ধিতে স্থির, স্নেহে স্নিগ্ধ, পরিণত যৌবনের ভারে গভীর অথচ রসে লীলায় চঞ্চল। সেই মুখ, সেই হাসি, সেই দৃষ্টি, সেই সংযত পরিহাস, সর্বোপরি তাহার সেই অকৃত্রিম সেবা, এমন সে তাহার এতখানি বয়সে কোথায় কবে পাইয়াছিল? বসমা আচ্ছাদিত বন্যীর মতো তাহার আবরণটা লইয়া খেলা করিতে গিয়া সে আগুন বাহির হইয়া পড়িয়াছে। ইহার দাহ হইতে কেমন করিয়া, কোন পথে পলাইয়া আজ সে নিষ্কৃতি লাভ করিবে? নিষ্কৃতি লাভ করিয়া বা কি হইবে? তাহার দুই চোখ দিয়া অশ্রু ঝরিয়া পড়িতে লাগিল। এ অশ্রু সে দমন করিতে চাহিল না, এই অশ্রু সে মুছিয়া ফেলিতে ইচ্ছা করিল না। অশ্রু যে এত মধুর, অশ্রুতে যে এত রস আছে, আজ সে তাহার পরম দুঃখের মধ্যে এই প্রথম উপলব্ধি করিয়া সুখী হইল, এবং যাহাকে উপলক্ষ করিয়া এত বড় সুখের আস্বাদ সে জীবনে এই প্রথম গ্রহণ করিতে পাইল, তাহারই উদ্দেশ্যে দুই হাত যুক্ত করিয়া নমস্কার করিল। সতীশার যাই হোক, ভগবান আছেন, তাকে ফাঁকি দেওয়া যায় না। ছোট বড় সকলকেই একদিন তার কাছে জবাবদিহি করিতে হয়। এ কথাগুলো অসংশয়ই বিশ্বাস করিত। চোখ মুছিয়া উঠিয়া বসিয়া মনে মনে বলিল, ভগবান, কার হাত দিয়ে তুমি কখন যে কাকে কি পাঠিয়ে দাও কেউ বলতে পারে না। আজ তোমারই হুকুমে সাবিত্রী দাতা, আমি ভিক্ষুক। তাই সে ভালো হোক মন্দ হোক, সে বিচার আর যেই করুক আমি যেন না করি। আমার বুক থেকে সব জ্বালা, সব বিদ্বেষ মুছে দাও। তার বিরুদ্ধে আমি যেন কৃতজ্ঞ হয়ে না থাকি। ওদিকে জ্যোতিষ সাহেবের বাড়িতে সন্ধ্যার পরে বসিবার ঘরে সরোজিনী, জ্যোতিষ, উপেন্দ্র এবং আরও একজন খর্বাকৃতি, গোঁফ দাড়ি কামানো, গুলিভাটার মতো শক্ত সমর্থ ভদ্রলোক বসিয়াছিলেন। ইহার নাম শশাঙ্ক মোহন। ইনিও বিলাত প্রত্যাগত, সুতরাং সাহেব। অল্পদিনেই সরোজিনীর প্রতি আকৃষ্ট হইয়াছেন এবং তাহা প্রাণপণে ব্যক্ত করিতে প্রয়াস পাইতেছেন। সেই প্রয়াস যে কতদূর সফলতার দিকে অগ্রসর হইতেছিল সে শুধু বিধাতা পুরুষই জানিতেছিলেন। আজ সতীশের প্রসঙ্গ উত্থিত হইয়াছিল। উপেন্দ্র তাহার অসাধারণ গায়ের জোর এবং অদ্ভুত সাহসের ইতিহাস শেষ করিয়া আশ্চর্য কণ্ঠস্বর ও তদপেক্ষা আশ্চর্য শিক্ষার কথা পাড়িয়াছিলেন। অদূরে সোফার উপর বসিয়া সরোজিনী দুই হাতের উপর চিবুক রাখিয়া ঝুঁকিয়া পড়িয়া নিবিষ্ট চিত্তে শুনিতেছিল। এমনি সময়ে বেহারি ভগ্নদূতির মতো ঘরে ঢুকিয়া সতীশের ভবানীপুর যাওয়ার সংবাদ ঘোষণা করিয়া দিল। উপেন্দ্র কিছু বিস্মিত হইয়া প্রশ্ন করিলেন, তার কে আছে সেখানে? বেহারি সংক্ষেপে জানি না বলিয়াই চলিয়া গেল। সতীশের জন্য সকলে অপেক্ষা করিতেছিলেন, অতএব সকলেই নিরাশ হইলেন। সরোজিনী সোজা হইয়া বসিয়া হঠাৎ নিঃশ্বাস ফেলিয়া বলিয়া উঠিল, তবে আর কি হবে? জ্যোতিষ তাহার মুখের পানে চাহিয়া দেখিয়া সস্নেহে একটুখানে হাসিলেন, কিন্তু দমিলেন না। শুধু শশাঙ্ক মোহন বরং খুশি হইয়া প্রস্তাব করিলেন, এখন সরোজিনী কর্ণধার হন। সঙ্গীত হইতে কতটা পরিমাণে আনন্দ আহরণ করিবার ক্ষমতা তাহার ছিল তাহা তিনিই জানিতেন, কিন্তু সরোজিনী দৃঢ় আপত্তি প্রকাশ করিতেই বলিয়া বসিলেন, বরং আমি তো বলি, পুরুষের গান গাওয়াটাই ভুল। তার স্বভাবত গলা মোটা এবং ভারী, সুতরাং শিক্ষা তার যতই হোক
এবং যত ভালো করেই গাইবার চেষ্টা করুন না কেন, কোনো মতেই শুনবার যোগ্য হতে পারে না। এ কথার আর কেহ যদিও প্রতিবাদ করিলেন না, কিন্তু সরোজিনী করিল। সে বলিল, আপনার কাছে নিশ্চয়ই যোগ্য নয়। হারমোনিয়াম, পিয়ানোর গোড়ার মোটা ও ভারী পর্দাগুলো তৈরি করাও হয়তো ভুল, কিন্তু তবু সেগুলো তৈরিও হচ্ছে, লোকেও কিনছে। শশাঙ্কমোহনের তরফে এ কথার উত্তর ছিল না, তথাপি তিনি তাহার গৌরবর্ণ মুখ ঈষৎ রক্তাভ করিয়া কি একটা বলিতে যাইতেছিলেন, কিন্তু সরোজিনী হঠাৎ দাঁড়াইয়া উঠিয়া বলিল, মাকে খবর দিয়ে আসি, তিনি আবার খাবার নিয়ে বসে থাকবেন। উপেন্দ্র চকিত হইয়া বলিলেন, ওহো, তার খাওয়া দাওয়া বুঝি ওইদিকেই হচ্ছে? উপেন্দ্রর বলার মধ্যে যে আন্তরিক স্নেহ ভিন্ন আর কিছুই ছিল না, এবং সতীশ তাহার নিতান্ত স্নেহাস্পদ না হইলে তিনি এই ভাষা যে মুখে আনিতেও পারিতেন না, ইহা সরোজিনী সম্পূর্ণ বুঝিতে পারিয়া সহাস্যে কহিল, এ আপনার ভারী অন্যায়। তার রুচি যদি আপনার কুরুচির সঙ্গে না মেলে তো দোষ আপনার, তার নয়। আচ্ছা, মাকে বলেই আসছি, বলিয়া সরোজিনী দ্রুতপদে বাহির হইয়া গেল। সে চলিয়া যাইতেই শশাঙ্কমোহন উপেন্দ্রর দিকে ফিরিয়া বলিলেন, আপনার বন্ধু বুঝি খুব গোঁড়া? উপেন্দ্র একটুখানি হাসিয়া বলিলেন, কম নয়, পূজা আহ্নিকও করে জানি। সতীশ যে মাঝে মাঝে লুকাইয়া মদ খাইত এ কথা তিনি জানিতেন না, বোধ করি স্বপ্নেও ভাবিতে পারিতেন না। শশাঙ্কমোহন প্রশ্ন করিলেন, কি করেন তিনি? উপেন্দ্র বলিলেন, কিছুই না, কোনোদিন যে কিছু করবে এ ভরসাও কারো নেই। এ সংবাদে শশাঙ্কমোহনের মনের উপর হইতে যেন একটা পাথর নামিয়া গেল। খুশি হইয়া বলিলেন, তাইতেই? জ্যোতিষ এতক্ষণ চুপ করিয়া শুনিতেছিলেন। উপেন্দ্রকে লক্ষ্য করিয়া বলিলেন, কথাটি ঠিক হলো না উপেন, শারীরিক উৎকর্ষটা কিছুই নয় নাকি? তাছাড়া আমি তো তার গানে একেবারে মুগ্ধ হয়ে গেছি। যা কিছু তিনি করেছেন, আমাদের এদেশে সে সম্মান যদি তার নাও মেলে দুঃখের বিষয় সন্দেহ নেই, কিন্তু সে দোষ আমাদেরই, তার নয়। মকদ্দমার নথিপত্র না গেঠে অ্যাটর্নির সঙ্গে ধস্তাধস্তি না করে হাকিমের তারা না খেয়েও যার 16 আনা আদায় হয়েই আছে, সে যদি একটু এদিকে না তাকায় তো সংসারটা নিতান্ত মারোয়ারির কাপড়ের দোকান হয়ে দাঁড়ায়। আমার তো তোমার বন্ধুটিকে দেখে সত্যিই হিংসা হয়। ভালো কথা, বৃদ্ধের আয় কত হে? এই সময় সরোজিনী নিঃশব্দে ঘরে ঢুকিয়া তাহার দাদার চৌকির পিঠের উপর ভর দিয়া দাঁড়াইয়া জিজ্ঞাসা করিল, কার দাদা? জ্যোতিষ বলিলেন, সতীশবাবুর বাবার। উপেন্দ্র বলিলেন, ঠিক জানি না, বোধ করি প্রায় 2 লাখ। জ্যোতিষ 2 চক্ষু বিস্ফারিত করিয়া বলিয়া উঠিল, রাজা নাকি হে? উপেন্দ্র বলিলেন, না, রাজা নয়, তবে বরাবরই ওরা বড় জমিদার। তার উপর বৃদ্ধ বিশেষ করেই বৃদ্ধি করেছেন। জ্যোতিষ চৌকিতে হেলান দিয়া পড়িয়া একটা নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, একেবারে সৌভাগ্যের প্রিয়তম পুত্র। স্বাস্থ্য, শক্তি, রূপ, ঐশ্বর্য, মানুষ যা কিছু কামনা করে একাধারে সমস্তই। উপেন্দ্র হাসিতে লাগিলেন, শেষে বলিলেন, একটা মারাত্মক দোষও আছে। পরের দায় যেচে ঘাড়ে নিয়ে অসময়ে অপঘাতে মারা না পড়ে তো তুমি যা বলছো সে সবই ঠিক বটে। জ্যোতিষ সোজা হইয়া বসিয়া বলিলেন, অপঘাতে মারা পড়বে কেন? উপেন্দ্র বলিলেন, অসম্ভব নয়, এবং পূর্বে হয়েও গেছে। রাগ পদার্থটি ওর দেহে যেমন ভয়ানক বেশি, প্রাণের মায়াটাও ঠিক তেমনি পরিমাণে কম। এই কলিযুগে বাস করেও যাদের অন্যায় অত্যাচারের ধারণাটা সত্যযুগের মতোই থাকে এবং রেগে উঠলে যাদের হিতাহিত বোধ থাকে না, তাদের বেঁচে থাকা না থাকার উপর আমি তো বেশি আস্থা রাখিনি। সহ্য করতে পারাও যে একটা ক্ষমতা, অনাহত সাহায্য করবার লোভ সংবরণ করতে পারাও যে অবস্থা বিশেষে প্রয়োজন, সেটাও বোঝেই না। ও যেন সেই সেকালের ইউরোপের নাইট, একালে বাংলাদেশে এসে জন্মেছে। জ্যোতিষ হাসিয়া বলিলেন, কিন্তু যাই বলো, শুনে শ্রদ্ধা হয়। উপেন্দ্র বলিলেন, হয়ও না, সংসারে বাস করতে গেলে অনেক ছোটোখাটো মন্দ জিনিসকে অগ্রাহ্য করতে হয়। এই শিক্ষা ওর আজও হয়নি, কোনো দিন হবে কিনা জানি না, কিন্তু যদি না হয় শেষকালের ফলটা মধুর হবে না, ওরও না, ওর আত্মীয় বন্ধুদেরও না। জ্যোতিষ বলিলেন, কিন্তু তুমি ওর আত্মীয় বন্ধু, তুমি কেন শেখাও না? উপেন্দ্রর মুখে হাসি ফুটিয়ে উঠিল, বলিলেন, আমি ওর বন্ধু বটে, কিন্তু এই শিক্ষার ভার এরকম বন্ধুর উপরে নয়। যিনি সব বন্ধুর বড় বন্ধু হবেন, যিনি সমস্ত আত্মীয়ের উপর আত্মীয় হবেন, এই বিদ্যা হয় তিনি শেখাবেন, না হয় চিরদিন ওকে অশিক্ষিত হয়েই থাকতে হবে। সরোজিনী এতক্ষণ নীরবে স্থির হইয়া শুনিতেছিল, এখন মুখ ফিরাইয়া বোধ করি একটুখানি হাসি গোপন করিল। উপেন্দ্র বলিলেন, কিন্তু সতীশের কথা আজ এই পর্যন্ত।
আমাকে উঠতে হবে, খান 2 চিঠি লেখবার আছে। জ্যোতিষেরও জরুরি কাগজপত্র দেখিবার ছিল, তাহারও বসিবার জো ছিল না, তাই তিনিও উঠি উঠি করিতেছিলেন। কিন্তু সকলের পূর্বেই উঠিয়া পড়িল সরোজিনী। একবার মনে হইল সেই উপেন্দ্রকে কি কথা যেন বলিতে চাহিল, কিন্তু শেষে কিছুই বলিল না, কাহাকেও একটি ক্ষুদ্র নমস্কার পর্যন্ত করিল না। অন্য মনস্কের মতো ধীরে ধীরে বাহির হইয়া গেল। আজকের সভা যেমন করিয়া জমিবার কথা ছিল তেমন করিয়া জমিতে পারে নাই বটে, কিন্তু ভাঙিল আরও বিশ্রী করিয়া। উপেন্দ্র কিছুই জানিতেন না, তিনি কিছুই জানিলেন না।